নমস্কার, সকলে একটু চটজলদি লাইভে চলে আসবেন। তো দেখুন, খেলা তো শুরু হয়ে গেল। আজ আপনাদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো। প্রথমেই বলি আপনাদের ভোটের বিষয়টা নিয়ে আপনাদের নির্বাচনের বিষয়টা নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু আগে আপনাদের পোস্ট করেছি, যেটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন, যে 26-এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেল। এসআইআর আপনার হয়তো এই মাসের থেকেই শুরু হতে পারে। এসআইআরটা 15 তারিখ থেকে। কি ক্রাইটেরিয়া একটু যে ডিটেলস বলবো সেটা বলে দেব। আর আপনাদের মনে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে। তাহলে ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচনের ডেট ঘোষণা হয়ে যায়, তাহলে কি সমস্ত রিক্রুটমেন্ট, পুলিশের রিক্রুটমেন্ট, শিক্ষক রিক্রুটমেন্ট, তাহলে এই রিক্রুটমেন্টগুলো কি হবে? এগুলো কি হবে না? এই প্রশ্নগুলো কিন্তু রয়েছে। আপনারা জানেন যে ভোটের 3 মাস আগে সমস্ত রিক্রুটমেন্ট বলেন, প্রসেসিং বলেন, সবকিছু বন্ধ হয়ে যায়। তখন সেটা কমিশনের আন্ডারে চলে যায় সবকিছু। এবার আমরা দেখতে পাই 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের দিনক্ষণ হয়তো ঘোষণা হবে। তাহলে এদিকে আপনাদের মে মাসের মধ্যে ভোটের ফলাফল কমপ্লিট, ভোটের ফলাফল দিয়ে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। আর মানে ফলাফল প্রকাশ হয়ে যাবে। মানে যেটা আমি লিখেছিলাম যে বুলেট ট্রেনের মতো ছুটছে। আচ্ছা, ভোটের ক্ষেত্রে কিন্তু দেখুন কেস হয় না। এই যে ভোটের আমাদের নিয়োগের যেমন কেস হয়ে আটকে গেল, ভোটের তো এরকম কেস করে আটকানো যায় না। যদি আটকানো যায় তাহলে কেস করে আটকে দিন, মোটামুটি 1 বছরের জন্য হোল্ড করে দিন সুপ্রিম কোর্টে, হাইকোর্টে। হ্যাঁ, কেসের পর কেস চলতে থাকবে, বছরের পর বছর চলতে থাকবে, ভোট হবে না, রাষ্ট্রপতি শাসন জারি থাকবে যতদিন না ভোটটা থাকবে। কারণ মেয়াদ শেষ হয়ে গেলে সেই সরকার থাকবে না, তখন রাষ্ট্রপতি শাসন বা রাজ্য বলে শাসন দিতে হবে। তাহলে হয়তো এদের উচিত শিক্ষা দেওয়া হবে। সেটা তো পসিবল না, কারণ ভোট তো আসলে পরে পৃথিবী তছনছ হয়ে যাক, চলতে থাকবে। এখন আপনাদের দেখুন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, যেখানে প্রথম কোশ্চেন রয়েছে আপনাদের যে ভোটের আগে এই যে টিচার রিক্রুটমেন্ট, বিশেষ করে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট, গ্রুপ সিডি, এগুলো পুলিশ, পিএসসি, এগুলো কি হবে? আর আমরা বলেছিলাম দেখুন গ্রুপ সিডির যে রেজাল্ট, গ্রুপ সিডির যে নোটিফিকেশন আসবে বলেছিলাম, দেখুন চলে এসেছে। আপনারা অনেকে আমার সঙ্গে একমত হতে পারছিলেন না, তার জন্য আপনারাই দুঃখিত, আমি নয়, যাই হোক। তো আপনাদের বলি, গ্রুপ সিডি রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়ে যাবে ভোটের আগে। গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে, আশা রাখছি। আমরা যেটা দেখতে পাচ্ছি, গ্রুপ সিডি রিক্রুটমেন্ট ভোটের আগে কমপ্লিট হয়ে যাবে। পুলিশের রিক্রুটমেন্টও ভোটের আগে চূড়ান্ত পর্যায়ে চলে যাবে। চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট পর্যন্ত চলে যেতে পারে। আবার নিয়োগও হয়ে যেতে পারে পুলিশের। এবার মেন ইম্পর্টেন্ট পার্ট যেটা আপনাদের টিচার রিক্রুটমেন্ট, আপনাদের প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট কি ভোটের আগে কমপ্লিট হবে? তো আপনাদের যেটুকু যা শোনা যাচ্ছে যে এই অক্টোবর মাসের মধ্যেই আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। তাহলে অক্টোবর মাসের মধ্যে যদি আবেদন প্রক্রিয়া শুরু হয়, অক্টোবর 1 মাস, মিনিমাম 1 মাসের কাছাকাছি, 20-25 দিন আপনাদের আবেদন চলবে। তাহলে 20-25 দিন যদি আবেদন চলে, তাহলে একটা জিনিস দেখুন ভালো করে একটু হিসাব করে, তাহলে অক্টোবর নভেম্বর পর্যন্ত আবেদন চলবে। তারপর আপনার ডিসেম্বরের মাঝামাঝি অথবা ডিসেম্বরের শেষে দিকে কিন্তু আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার কথা বা শুরু হবে। তাহলে ডিসেম্বর থেকে যদি আমাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়, কতদিন ধরে ইন্টারভিউ চলবে? আপনারা খুব ভালো করে জানেন যে হিউজ পরিমাণ ক্যান্ডিডেট পাস করে আছে। সেটা এখনো পর্যন্ত যেটুকু যা আপডেট, যে এপিসি ভবনে আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়াকরণ হবে। তাহলে এপিসিতে যদি হয়, তাহলে এই যে হিউজ পরিমাণ প্রায় 40-45 হাজার ইন্টারভিউতে বসবে, 40-45 হাজার বসবে। তাহলে তার জন্য গতবার আমরা দেখেছি 25-30টা মতো টেবিল করা হয়েছিল ইন্টারভিউ নেওয়ার জন্য। এবার যদি এপিসিতে করে, তাহলে কিন্তু আপনার সেখানে 60, মিনিমাম 60 টেবিল করতে হবে। 60টা টেবিল কিন্তু মিনিমাম করতে হবে যদি এপিসিতে করতে চায়।
আবার সামনে যেহেতু দেখুন অনেক কিছু ভোটের উপর ডিপেন্ড করছে, ভোটের খেলা রয়েছে, ভোটের দামামা রয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে ভোটের কথা চিন্তা করে একটা খেলা তো খেলতে হবে। হয়তো ডিপিএসসি তো করতে পারে, কিন্তু ডিপিএসসি তে করার সম্ভাবনা নেই বললেই চলে। আবার বলছি, ডিপিএসসি তে করার সম্ভাবনা নেই বললেই চলে। যদি হয়ে যায় সেটা কাকতালীয় হয়ে যাবে। ডিপিএসসি তে যদি ইন্টারভিউ হয়ে যায় সেটা কাকতালীয় হয়ে যাবে। আর এপিসি তে হওয়ার সম্ভাবনা প্রবল, মানে সবচেয়ে বেশি রয়েছে এপিসি তে হওয়ার সম্ভাবনা। বোঝা গেল? এপিসি তে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। আর পরবর্তী যে বিষয়টা দেখুন আপনাদের রয়েছে, তাহলে ইন্টারভিউটা কতদিন ধরে চলবে। প্রথমেই বলে নিই, যদি এপিসি তে হয় তাহলে মিনিমাম সামনে যে ভোট রয়েছে, ভোটকে লক্ষ্য রেখে যদি করে, তাহলে আমি ডিসেম্বর বাদ দিন, জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস তো মিনিমাম লাগাবে। 2 মাস 2.5 মাস তো লাগাবে না? তাহলে আমি যদি জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস ধরি, ডিসেম্বরের যদি মাঝামাঝি থেকে বা ডিসেম্বরের শেষ থেকে যদি শুরু করে ইন্টারভিউ, তাহলে পরে জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস যদি ধরি, যে 2 মাস ধরে ইন্টারভিউ চলবে বা চলছে, তাহলে পরে ফেব্রুয়ারি মাসে যদি আপনাদের ইন্টারভিউ কমপ্লিট হয়ে যায়, তাহলে মাঝে কি থাকলো? ফেব্রুয়ারি পরে মার্চ এপ্রিল মে। তাহলে আমরা জানি যে ভোটের 3 মাস আগে থেকে সমস্ত প্রসেসিং বন্ধ থাকে। তাহলে আপনাদের লিস্ট কখন আউট করবে, ফাইনাল মেরিট লিস্ট কখন আউট করবে, কখন জয়েনিং করাবে, এই প্রশ্নগুলো মনে তো কাজ করছে। দেখুন, এর সঙ্গে আপনাদের আর একটা কথা বলে দিই। প্রতি ভোটের আগে বিধানসভা ভোটের আগে ভালো করে একটু ক্যালকুলেশন, একটু মেমোরিটাকে একটু মানে পিছন দিকে নিয়ে যান, ব্যাকে নিয়ে গিয়ে দেখুন, প্রতি ভোটের আগে এই শাসক দল, এই তৃণমূল কংগ্রেস, মানে বর্তমান যে সরকার রয়েছে, প্রতি ভোটের আগে একটা করে শিক্ষক নিয়োগ করে। তাদের রেকর্ড বলছে একটা করে শিক্ষক নিয়োগ করে। এবার বলবেন যে দাদা, তাহলে তো ওই এসএলএসটি দেখিয়ে ভোট বৈতরণী পার করবে। এসএলএসটি রিক্রুটমেন্ট, এসএলএসটির আপনার নিয়োগ তো ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, সেটা একটা পয়েন্ট রয়েছে। আমি তো নিয়োগ দেখিয়েছি, এই দেখো কত, আমরা 35,000 36,000 নিয়োগ করলাম। তো এই যে একটা ও গল্পটা তো আছে। তবে আপনাদের যারা টেট পাস, যারা প্রাইমারি টিচার ইন্টারভিউর জন্য যারা ভাবছেন যে আমরা কি তাহলে ভোটের আগে শিক্ষক রূপে যেতে পারবো বিভিন্ন বিদ্যালয়ে, তো বিদ্যালয়ে যেতে না পারলেও আমার যেটুকু যা অ্যাজাম্পশন, যেটুকু যা ক্যালকুলেশন করে পাচ্ছি, আপনারা হয়তো এই 26-এর বিধানসভা নির্বাচনের আগে আপনাদের হয়তো মেরিট লিস্ট প্রকাশ হয়ে যাবে। আপনাদের হয়তো 26-এর বিধানসভা নির্বাচনের আগে আপনাদের মেরিট লিস্ট প্রকাশ হয়ে যাবে। এটুকু আমার মনে হচ্ছে। হয়তো ফাইনাল আপনাদের একদম স্কুলে জয়েন না হলেও মেরিট লিস্ট পর্যন্ত চলে যাবে। বোঝা গেল? এবার দেখুন, আপনাদের বলি যে বিষয়টা, সেটা হচ্ছে যেহেতু ফেব্রুয়ারিতে ডেট ঘোষণা হবে, মাসের মধ্যে আপনাদের ফলাফল প্রকাশ হয়ে যাবে, মানে মার্চ এপ্রিলের ফলাফল প্রকাশ হয়ে যাবে, মে জুনের মধ্যে ফলাফল প্রকাশ হয়ে যাবে, মার্চ বলছি। তাহলে আমাদের হাতে কিন্তু সময় একদমই নেই। আর এই জন্যই বলছি, আমি আবারও বলছি, আপনাদের এই মাসের মধ্যেই আপনাদের ইন্টারভিউয়ের যে আবেদন প্রক্রিয়া, সেটা ধরে রাখুন শুরু হয়ে যাবে। তো সকলেই আবেদন করবেন। এবার কোন ডিস্ট্রিক্ট কি, A to Z সবকিছু আমি গত ভিডিওতে বলেছি। দেখুন, অনেকেই মনে করুন আপনার বাড়ি নদিয়ায়, এবার নদিয়ায় যদি ভ্যাকান্সি না থাকে তখন তো আপনি নদিয়ায় করতে পারবেন না, তখন অন্য জায়গায় করতে হবে। আচ্ছা, আমি এর মাঝে অন্য একটা তথ্য দিয়ে নিই। আমাকে যারা বলছিলেন যে দাদা ইন্টারভিউয়ে আমার বাড়ি নদিয়ায়, কিন্তু নদিয়ায় ভ্যাকান্সি দেয়নি, আমি বর্ধমান করলাম, তাহলে কি করতে হবে, এই বিষয়টা প্রশ্ন করেছিলাম। ইন্টারভিউ নিয়ে একটা কোশ্চেন ছিল। তো আমি বলেছিলাম, দেখুন, আপনার যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট সম্পর্কে তো নলেজ রাখতেই হবে। এবার আপনি যে ডিস্ট্রিক্টে ফর্ম ফিল আপ করেছেন সেটাও কিন্তু আপনার ভালো করে নলেজে, নখদর্পণে রাখতে হবে, সেটা বলেছিলাম। যাই হোক, আর এর সঙ্গে আর একটা আপডেট দিয়ে রাখি আপনাদের, ওবিসি হিয়ারিংটা, ওবিসি খেলা, এখন সবকিছু দেখুন খেলায় রূপান্তরিত হয়ে গেছে। সামনে ভোট আসছে, আবার খেলা হবে, এগুলো হবে। তো আপনাদের ওবিসি হিয়ারিং এদিন হওয়ার কথা ছিল, কিন্তু ওবিসি হিয়ারিং ওদিন হয়নি। আবার সেই বিচার ব্যবস্থার প্রতি বড় একটা কোশ্চেন মার্ক, যে শুধুমাত্র যখনই কি বঞ্চিত বা বেকার সাধারণ জীবন নিয়ে কি শুধু খেলা হবে, নাকি অন্য কিছু নিয়েও খেলা হবে। তো আবারও ডেট পড়েছে আপনাদের 14/10/2025-এ আবার এটা উঠবে, ওবিসি হিয়ারিংটা, ওবিসি কেসটা উঠবে। এটা হচ্ছে মূল বিষয়। তো আপনাদের দেখুন, একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যেটা হচ্ছে সামনে যেহেতু ভোট রয়েছে, তো ভোটের আগে সরকার চাইলে সবকিছুই পারে। দেখুন, ভোটটাকে যদি আপনার
মানে এক মাসের মধ্যে সবকিছু করে কোটি কোটি মানুষের গণনা করে তাদের যদি রেজাল্ট পর্যন্ত আউট করে দিতে পারে, তাহলে আপনাদের মাত্র কয়েক হাজার ছেলে মেয়ের রিক্রুটমেন্ট যে প্রসেসিংটা সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারে কয়েক মাসের মধ্যেই। সরকার চাইলে সব পারে, আবার বলছি সরকার চাইলে সব পারে, এমন কোনো কাজ নেই যা সরকার চাইলে পারে না। সরকার চাইলে আপনাদের যে রিক্রুটমেন্ট এটা কিন্তু ডিসেম্বরের মধ্যেও কমপ্লিট করে ফেলতে পারে। সরকার যদি মনে করে যে ভোটের আগে আমরা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কি চাইবো কি বলবো, একটা তো চক্ষু লজ্জার ব্যাপারটা আছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কি বলবো জনগণের কাছে, আমাকে তো বলতে হবে যে আমি এত নিয়োগ করিয়েছি, এত কর্মসংস্থান করিয়েছি, হ্যান করেছি, ত্যান করেছি। তো সেটা বলার জন্য হলেও কিন্তু সরকারকে নিয়োগ করাতে হবে। তো এই জন্য দুশ্চিন্তা না করে, বেশি প্রেশার না নিয়ে ইন্টারভিউর জোর কদমে প্রস্তুতি নিন যারা নিচ্ছেন, বা অন্যান্য যারা প্রিপারেশন নিচ্ছেন, পুলিশের রিক্রুটমেন্টের যারা প্রিপারেশন নিচ্ছেন, তাদের মোটামুটি ফাইনাল রাউন্ডে নিয়ে যাবে, মোটামুটি একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে, এটুকু আশা করা যাচ্ছে। তো ভোটের আগে তো আপনাদের নিয়োগও করিয়ে দিতে পারে, নিয়োগ করিয়েও দিতে পারে, ভোটের আগে যেহেতু নিয়োগ করিয়ে দিতে পারে, এটা একটা আশা আছে, যেহেতু ভোট রয়েছে তাই বলছি। আর পিএসসি রিক্রুটমেন্টও এরকম ফাইনাল রাউন্ডে নিয়ে যাবে। আর আপনাদের আমি বলেছিলাম কিছুদিন আগের ভিডিওতে যে আপনাদের পিএসসি কিন্তু এই অক্টোবর থেকেই কিন্তু নোটিফিকেশন আসা শুরু হবে, অক্টোবর নভেম্বর থেকে নোটিফিকেশন আসা কন্টিনিউয়াসলি, আপনারা যে ফুল নোটিফিকেশন চাইছিলেন সেই ফুল নোটিফিকেশন কিন্তু অক্টোবর নভেম্বর থেকেই পরপর চলতে থাকবে। বুঝা গেল? আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো সেই কোশ্চেনের সঠিক উত্তর দেওয়ার। এবং আপনারা নিয়মিত যে ইন্টারভিউ ক্লাসগুলো দেখছেন সেগুলো ফলো রাখবেন, এবং আপনারা যারা পিডিএফ চাইছেন পিডিএফ গুলো দেবো, আমাদের কাজ চলছে, এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, তো হলে পরে আমরা অবশ্যই দিয়ে দেবো। আপনারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাবেন, এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও ফলো রাখতে পারেন, মিঠুন দা হেল্পলাইন আছে সেখানে। তো এই আর কি বলবো, বলার কিছু নেই, আপনাদের কোনো কোশ্চেন থাকলে জানাতে পারেন। আর দেখুন আর একটা বিষয় সেটা হচ্ছে আপনারা জানেন যে বাংলায় হয়তো আমাদের এই পশ্চিমবঙ্গে হয়তো খুব দ্রুতই হয়তো এই মাসের মধ্যে হয়তো এসআইআর শুরু হয়ে যেতে পারে। তো এসআইআর শুরু হলে পরে কি কি ডকুমেন্টস লাগবে কি কি না লাগবে, তো আমি সেটা পরবর্তী লাইভে আপনাদের সঙ্গে বলছি ডিটেলসটা। আমার কাছে একটা বিষয় খুব হাস্যকর আর চমৎকার লাগে, একদিকে হাস্যকর, একদিকে চমৎকার, একদিকে দুঃখের। একটা জিনিস ভেবে দেখেছেন কখনো, কোটি কোটি মানুষের ভোট মাত্র 2-1 মাসের মধ্যে হয়ে যাচ্ছে, না সেখানে কোনো বাধা, না সেখানে কোনো কেস, না সেখানে কিছু, কোনো বাধা নেই, কোনো দিক থেকে কোনো বাধা নেই, না কেউ বাধা দেবে, না কেউ কেস করবে, কেউ কেস ঠুকবে, এটাকে আটকে দেবে যতক্ষণ না পর্যন্ত নিয়োগ রিক্রুটমেন্ট হবে ততক্ষণ পর্যন্ত। তো এগুলো কিন্তু কোনো বাধা নেই, দেখতে পাচ্ছেন কোনো বাধা নেই। অথচ যখন বেকারদের জীবন নিয়ে প্রশ্ন আসে, বেকারত্বের জ্বালা নিয়ে প্রশ্ন আসে, যখন শিল্পের প্রশ্ন আসে, কর্মসংস্থানের প্রশ্ন আসে, এই সাধারণ মানুষের জীবন নিয়ে শুধু সিনেমিনি খেলা, তাছাড়া কিন্তু কিছুই না। এই নিয়োগের ক্ষেত্রে দেখুন কেস হয়েছে, কত কিছু, আরো কত কিছু হবে দেখতে পারবেন, কিন্তু ভোটের ক্ষেত্রে হবে না। আমার তো মনে হয় এবার ভোটের ক্ষেত্রে এই ভোটের জন্য বিধানসভা যে নির্বাচন এটাকে হোল্ড করে দেওয়া উচিত। এটা হোল্ড করে দিয়ে যখন পূর্ণ সময় কেটে যাবে তখন রাষ্ট্রপতি বা রাজ্যপালের শাসনে দিয়ে দাও, দিয়ে যতক্ষণ না পর্যন্ত তোমাদের রিক্রুটমেন্ট কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত সমস্ত কিছু হোল্ড থাকবে। যেমন দেখুন আপনাদের যারা 23-25 সেশনের আছে, যারা প্রশ্নভুল মামলায় আছে, তারা কেস করছে যে আমাদের নিয়ম অনুসারে আমাদের কোর্স কমপ্লিট হয়ে গেছে। আবার কেউ বলছে প্রশ্নভুল মামলায়, কেউ বলছে আমরা আমাদের 2-1 নম্বরের জন্য ফেল করে আছি, আমরা অনেক নম্বর ভুল আছে, আমরা সবাই পাশ করে যাব, আমাদের বস্তু দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত রেজাল্ট দেবে ততক্ষণ পর্যন্ত কোনো নিয়োগ করানো যাবে না, নিয়োগ পোস্টপোন করে রাখতে হবে। ঠিক তেমনি আপনারা বিধানসভায় গিয়ে কেস ঠুকে দিন, বিধানসভায় বলছি, কোর্টে গিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে কেস ঠুকে দিন, এটা বলে যতক্ষণ না পর্যন্ত এই বেকারদের জীবনের যন্ত্রণা, এই বেকারত্বের যে জ্বালা, যেগুলো আপনাদের বিভিন্ন রিক্রুটমেন্ট যেগুলো প্রসেসিং হোল্ড হয়ে আছে সেগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত ভোটে যাওয়া যাবে না, ইলেকশনের যাওয়া যাবে না, নির্বাচন করা যাবে না। আপনারা কেস ঠুকে দিন, এটা বলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে। এভাবে করা যায় কিনা আমি জানি না, আমার আইন সম্বন্ধে খুব একটা ধারণা নেই, এভাবে করে কেস ঠুকে দিন, এছাড়া আর কোনো পথ খোলা নেই। কি বলছো মঙ্গলদীপ, বলছো অনলাইন ক্লাস নিন প্লিজ। দেখুন আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। সেখানে আমি যত ক্লাস করিয়েছি ইন্টারভিউ রিলেটেড, যত ক্লাস করিয়েছি সমস্ত ক্লাসগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি আজ সব লিঙ্কগুলো শেয়ার করে দিয়েছি। টেলিগ্রাম গ্রুপে এক জায়গায় দেওয়া আছে, পরপর করে দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি ভিডিও শেষ হলে পরে
কমেন্ট বক্সে দিয়ে রাখবো, অথবা আপনারা টেলিগ্রামে মিঠুন দা সার্চ করলেও পেয়ে যাবেন। কি বলছে দাদা, আমাদের নিয়োগ তাহলে কি কোন মান্থে শেষ হবে? আপনি কি টেট রিক্রুটমেন্টের কথা বলছেন নাকি এসএলএসটি? দেখুন, এসএলএসটি নিয়োগ তো হয়ে যাবে। এসএলএসটি তো আপনাদের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আপনাদের এসএলএসটি রিক্রুটমেন্টটা ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এসএলএসটিটা, এসএলএসটি নিয়ে কোনো চাপ নেই। এসএলএসটি, গ্রুপ সিডি সব নিয়োগ হয়ে যাবে ভোটের আগেই। আপনাদের যে টেট রিক্রুটমেন্ট মানে টিচার, প্রাইমারি টিচার যেটা, সেটা হয়তো আপনার ফাইনাল রাউন্ডে নিয়ে যাবে আমার যেটুকু মনে হয়। যেহেতু সামনে ভোট রয়েছে, সেটা হয়তো আপনাদের কমপ্লিট করেও দিতে পারে। ভোট রয়েছে তো তার আগে আপনাদের জয়েন করিয়েও দিতে পারে। তো জয়েন না করলেও আপনাদের ফাইনাল একদম মেরিট লিস্ট পর্যন্ত নিয়ে যাবে, আশা করা যাচ্ছে। স্বাগতম সরকার বলছে গুড মর্নিং দাদা। গুড মর্নিং ভাই, গুড মর্নিং। মনীষা গিরি বলছে দাদা 26.60 ওবিসি এ সেভ স্কোর করার জন্য কত পেতে হবে? দেখুন, 26.60 মানে আপনার ওবিসি এ ধরে নিই, আমি যদি হাই কাট অফ যাবে, আমি যদি ধরে নিই যে প্রচন্ড হাই যাবে কাট অফ, তাহলে পরেও কত আছে, এদিকে 4 আর এদিকে 2, 6 নম্বর তুললে আশা করি আপনার আর সমস্যা হবে না। 6 নম্বর তুললে ভালো, মানে রিল্যাক্সে বেরিয়ে যাবেন 6 নম্বর তুললে। বুঝতে পেরেছি, 6 নম্বর তুললে আশা করি রিল্যাক্সে বেরিয়ে যাবেন। আর দেখুন, আমরা আপনাদের আলাদা করে আমাদের ইউটিউবে এক্সিট পোল দিয়েছিলাম। আমরা জেনারেলদের কেমন কাট অফ যেতে পারে টেট রিক্রুটমেন্টে, সেটা নিয়ে আমরা আলাদা স্পেসিফিক ভাবে ভিডিও করেছি, সেটা দেখবেন। আমরা জেনারেলদের জন্য স্পেশালি ভিডিও করেছি, মানে জেনারেল ক্যাটাগরিদের এক্সিট পোল করেছিলাম। আমরা এসসি, এসটি, ওবিসি সমস্ত ক্যাটাগরিরই কিন্তু আমরা এক্সিট পোল করেছি। তো সেগুলো কিন্তু আমরা ইউটিউবে পোস্ট করেছি। আর আমরা আজ হয়তো আপনাদের এসসি আর ওবিসি নিয়ে ভিডিও করব, যে কেমন কাট অফ যেতে পারে আমাদের এক্সিট পোলের উপর ডিপেন্ড করে। আচ্ছা, স্বাগতম বলছে দাদা, বলছি পিএসসি এর কোনো খবর কি আসবে না, নতুন নোটিফিকেশন? হ্যাঁ, বললাম তো, পিএসসি নোটিফিকেশন দেখবেন এই মাস থেকেই শুরু হবে, মানে এই মাসে নোটিফিকেশন আসা শুরু হবে। এই মাস থেকে শুরু করে এটা অক্টোবর, নভেম্বর দিয়ে ঝড় উঠে যাবে। দেখুন, এখন সামনে ভোট রয়েছে, এখন ঝড় উঠবে, তুফান উঠবে, অনেক কিছুই হবে। হ্যাঁ, এটা একদম বাস্তব কথা। ঝড় তুফান অনেক কিছুই উঠবে, দেখতে পারবেন। ঝড় তুফান অনেক কিছুই উঠবে, বোঝা গেল? অনেক কিছু উঠবে। সোমা কি বলছো, 23 স্টেট কোয়ালিফাইডদের টেট সার্টিফিকেট কখন পাওয়া যাবে? চিন্তা করবেন না সোমা ঘোষ, টেট সার্টিফিকেট অবশ্যই পেয়ে যাবেন আপনারা বুঝতে পারছি সামনে ইন্টারভিউ রয়েছে, চিন্তা করছেন যে আমরা এখনো টেট সার্টিফিকেট পেলাম না, তাহলে ইন্টারভিউ বসবো কি করে? অবশ্যই সেটা পর্ষদের দায়বদ্ধতা রয়েছে। আপনাদের ইন্টারভিউয়ে যাওয়ার আগে, মানে ডেট হওয়ার আগে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। ওয়েবসাইট ফলো রাখুন, আমার পেজ ফলো রাখুন, আমি সব বলে দেবো, পেয়ে যাবেন, চিন্তা নেই। আপনাদের ওটা নিয়ে চাপ নিতে হবে না যে সার্টিফিকেট কবে পাবেন। থ্যাংক ইউ মনীষা। স্বাগতম বলছে কি দাদা, বলছি মাঝে সাথে জিকে কোশ্চেন অ্যান্সার করাও লাইভে? হ্যাঁ, অবশ্যই লাইভে করাবো। অ্যাকচুয়ালি আমার মেন পরীক্ষা রয়েছে, তো এই জন্য আমি একটু প্রেশারে আছি, এই জন্য করাতে পারছি না। আমার সামনে মেন রয়েছে, একটু চাপে আছি। তো তোমাদের করাবো, যেগুলো করানো পসিবল। আমি একটু হালকা হলেই রেগুলার তোমাদের সঙ্গে, অ্যাকচুয়ালি ইউটিউবে করানো হয়, ফেসবুকে করানো হয় না। ফেসবুকে খুব বেশি ফলোয়ার ছিল না, শেয়ার কম হতো, কম হতো বলে ফেসবুকে লাইভ করতাম না, ইউটিউবেই করতাম। তুষার বলছে গুড মর্নিং দাদা, গুড মর্নিং। দীপঙ্কর বলছে পিএইচদের কি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করবে? হ্যাঁ, ভাগ করার সম্ভাবনা আছে ক্যাটাগরি ওয়াইজ, কিন্তু ভাগ করার সম্ভাবনা আছে। এবার ভাগ করার সম্ভাবনা আছে, তবে সেটা একদম প্রপারলি আমরা যতক্ষণ না পর্যন্ত আবেদন শুরু করছি ততক্ষণ পর্যন্ত বলতে পারছি না প্রপারলি কি হচ্ছে। তবে আবার আমি বলে দিই আপনাদের কয়েকটা বিষয়। যারা জেনারেল ক্যাটাগরির আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাট অফ দেখছেন, আমরা এক্সিট পোল করেছিলাম, সেই এক্সিট পোল আশা করি আপনারা দেখেছেন, এবং আপনাদের জেনারেল ক্যাটাগরির কাট অফটা দেখেছেন। আমরা বলেছি যদি কাট অফ খুব হাই যায়, যদি প্রচন্ড হাই যায় কাট অফ, তাহলে হয়তো 33 প্লাস যাবে, খুব বেশি গেলে, প্রচন্ড হাই গেলে 33 যাবে। আর যদি লোয়েস্টে আসে তাহলে কিন্তু 32, 32.5-এর মধ্যে থাকবে। হ্যাঁ, মানে 32 মধ্যে যদি কম যায় 32, আর যদি বেশি যায় তাহলে 33 প্লাসের মধ্যে থাকবে। আর আমরা ওবিসি এই ক্যাটাগরিদের বলেছিলাম আপনাদের কাট অফ, ওবিসি বি ক্যাটাগরি ওই 31 প্লাস এরকম বলেছিলাম, 31 এরকম যাবে। আর এসসি এসটিদের জন্য আলাদা করে আমরা স্পেসিফিক ভাবে বলেছিলাম। তবে আমরা যে এক্সিট পোলটা দিয়েছিলাম, এক্সিট পোলে কিন্তু আমাদের ইউটিউবে দেখবেন এক্সিট পোলে কম করে
কম করে 2-3 হাজার 4 হাজার ছেলেমেয়েরা ভোট দিয়েছে ইউআর ক্যাটাগরিতে, এসসি ক্যাটাগরিতে, ওবিসি ক্যাটাগরিতে। তো আমরা ইউআরদের জন্য স্পেসিফিক ভাবে ভিডিও দিয়েছি, ইউআর ক্যাটাগরিতে কেমন কাট অফ যেতে পারে সেটা আমরা স্পেসিফিক ভাবে ভিডিও দিয়েছি। তো এরকম পার্ট পার্ট করে আমরা এসসি, এসটি, ওবিসি সব ক্যাটাগরির কাট অফ আমরা আলোচনা করব। দাদা ফর্ম ফিল আপ কবে শুরু হবে? ফর্ম ফিল আপ আশা রাখছি এই মাসের মধ্যেই শুরু হয়ে যাবে। আশা রাখছি ফর্ম ফিল আপ এই মাসের মধ্যেই শুরু হয়ে যাবে। দেখুন, আপনারা ভালো করেই জানেন যে এই 23-25 যারা আপনাদের প্রশ্নভুল মামলায় জড়িত, তারা কেস করেছে, চ্যালেঞ্জ করেছে নিয়োগটাকে, হয় নিয়োগ বন্ধ রাখতে হবে, তাদের দাবি নিয়োগ বন্ধ রাখতে হবে। নিয়োগ বন্ধ রেখে আপনার যতক্ষণ না পর্যন্ত প্রশ্নভুল মামলার রেজাল্ট আসবে ততদিন নিয়োগ বন্ধ করে রাখতে হবে, এই দাবিতে তারা কিন্তু কোর্টে কেস করেছে। সেই কোর্ট কিন্তু সেই কেসটা অ্যাকসেপ্টও করেছে। তো সেটা হচ্ছে মূল বিষয়। তো কোর্ট থেকে দেখা যাক কি জাজমেন্ট আসে। তো কোর্টের নিয়ে বেশি চিন্তা করবেন না, কারণ এটা শুধু হাইকোর্ট, হাইকোর্টের পরে সুপ্রিম কোর্ট, বিভিন্ন বিষয় আছে। তো 17 সালের টেটে যখন রিক্রুটমেন্ট আটকেনি, তো এটাও আটকে থাকবে না আশা করছি। মানে পূর্বের রেকর্ড ধরে বলছি, কারণ 17 সালে তো প্রশ্ন ভুল ছিল, সেটা তো রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে গেছে। আবার 14 সালেও প্রশ্ন ভুল ছিল, সেটাও কমপ্লিট হয়ে গেছে। তাহলে 22 সালে প্রশ্ন ভুল রয়েছে, তাহলে এটা আটকে যাবে কেন? এই প্রশ্নগুলো আছে। কি বলছো অভিজিৎ মান্না, বলছো 23 স্টেট কোয়ালিফাই, 23-25 রানিং ডিএলএড অ্যালাউ করবে কি? না, রানিং ডিএলএড অ্যালাউ করবে না। রানিং ডিএলএড অ্যালাউ করবে না, কখনোই না, বসতে পারবে না। রানিং ডিএলএড বসতে পারবেন। দেখুন, আপনার কোর্সটা কমপ্লিট থাকতে হবে, তাহলে আপনি ইন্টারভিউতে বসতে পারবেন। আপনার কোর্সটা কমপ্লিট, তাহলে তো আপনার অনেকে এসএলএসটি তে বসতে পারতো, তাই না? এসএলএসটি তে বসতে পারতো, এসএলএসটি যাদের বিএড রানিং ছিল তারাও বসতে পারতো। আপনারা বলবেন যে এসএলএসটি আর টেট এক নয়। হ্যাঁ, অবশ্যই এক নয়, কিন্তু আপনার রিক্রুটমেন্টে বসতে গেলে আপনার সেই কোর্সটা কমপ্লিট থাকতে হয়। বোঝা গেল? তুষারকে বলছো দাদা ওবিসি কেস আর কত ডেট পড়বে? আর ওবিসি বলো না, ওবিসি তখন খেলা হচ্ছে, ওবিসি খেলা, সবই খেলা। মানে পশ্চিমবঙ্গে যা কিছু বলো, রিক্রুটমেন্ট বলো, যা বলো, সবই খেলা। এখন খেলা চলছে, শুধু খেলা ছাড়া কিছুই না। খেলা চলছে, ভয়ঙ্কর খেলা চলছে। আচ্ছা বেশ, তোমাদের কয়েকটা কথা বলে আমি বিদায় নেব তোমাদের কাছ থেকে। কথাটা হচ্ছে, এই তো রবিবারে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের পরীক্ষাটা রয়েছে, প্রিলিমিনারি পরীক্ষা। তো সেই পরীক্ষার জন্য আমি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করছি। তো সেই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমি রাতের দিকে করিয়ে দেবো, একদম মানে নিজে তৈরি করছি, বাছাই করা। তো সেগুলো অবশ্যই দেখবেন, আশা করছি সেখান থেকে কমন পাবেন। হয়তো সময় লাগবে, আজ সারা মানে পুরো দিনটা দিতে হবে। বাছাই করা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রাতের দিকে আলোচনা করে দেবো। আর তোমাদের এখানে কার কার ডাব্লিউপিএসআই আছে? ডাব্লিউপিএসআই বা কেপিএসআই এর মেন পরীক্ষা এরকম কেউ আছো ক্যান্ডিডেট, যে সামনে কেপিএসআই এর মেন দেবে, কেমন কেউ আছে? প্রেজেন্ট আছে কেপিএসআই মেন দেবে, বা ডাব্লিউপির এসআই এর প্রিলি দেবে? তো যাই হোক, চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানে শেষ করছি। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করে রেখো, আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো। আর আমাদের ভিডিওটাকে শেয়ার করো। আর ইউটিউব চ্যানেলে না থাকলে ইউটিউব চ্যানেলেও একটু ইয়ে থাকো, আর টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করো, ভিডিও আপডেটগুলো সেখান থেকে পেয়ে যাবে। চলো, টাটা, বাই বাই। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করো, আমি উত্তর দিয়ে দেবো। অভিজিৎ মান্না কি বলছো দাদা, গ্রুপ সিডি এর জন্য জিকে কারেন্ট অ্যাফেয়ার্স বলবেন প্লিজ? হ্যাঁ, গ্রুপ সিডির জন্য আপনারা, আমি তো ফেসবুকে বলে দিয়েছি, ফেসবুকে দেখুন ভিডিও করা আছে, ফেসবুকে আমি রাত্রে গিয়েছিলাম, কিন্তু তারপরে আর ভালো লাগেনি বলে আমি আর ইউটিউবে আসতে পারিনি, আর ইউটিউবে আসিনি। তবে আজকে হয়তো সময় পাবো না। তবে আপনাদের জন্য গ্রুপ সিডির জন্য সিলেবাস কোন কোন জায়গা থেকে পড়তে হবে, কোন কোন বইগুলো বেস্ট, সেটা আমি এই ফেসবুকেই বলেছি, গতকাল রাতেই বলেছি, লাইভে এসেই বলেছি। আর আমার ইউটিউবে শিডিউল করা আছে, এখন ইউটিউবে লাইভ যেতে পারিনি, হয়তো আজকে আর ইউটিউবে লাইভ যেতে পারবো না। তো অবশ্যই জানিয়ে দেবো আপনাদের গ্রুপ সিডির জন্য কোন বইগুলো পড়লে পরে আপনাদের অন্য বই পড়তে হবে না, সেটা আপনাদের সেটুকু দেখবো। আর তবে একটা জিনিস দেখেছেন, আমি ভিডিও করেছি সকালবেলা, সেটাও বলেছি যে গ্রুপ সিডিতে এবারে 800 টাকা ফর্ম ফিল আপ। ভাবতে পারেন? ভাবা যায়? মানে সত্যি কিছু বলার নেই। 800 টাকা, মানে গ্রুপ সিতে 400, গ্রুপ ডিতে 800।
400 টাকা প্লাস ধরে নিন 1000 টাকা। কেন বলুন তো 1000 টাকা? কারণ আপনি যেখানে যে নেটের দোকানে যাবেন তাকেও তো 50-50-100 টাকা দিতে হবে, 100-100 করে দিতে হবে, তাই না? তাহলে সে ঘরে সেই 1000 টাকায় হয়ে যাচ্ছে। তাই ভাবুন, আমি সকালে সেটা বলছিলাম যে ধরে নিন আমাদের মিনিমাম গ্রুপ সিডি ধরে সব মিলিয়ে ওভারঅল যদি 16 লক্ষ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করে, কারণ গ্রুপ ডি তে 8 পাস সবাই করবে, গ্রুপ সি মাধ্যমিক পাস সবাই করবে, তাহলে এই গ্রুপ সি ডি মিলিয়ে আমি ওভারঅল ধরলাম 16 লক্ষ। তাহলে 16 লক্ষ ক্যান্ডিডেট যদি হয়, 16 লক্ষ ক্যান্ডিডেট, তার মধ্যে আমি 50% ধরছি জেনারেল, 50% ধরলাম, হ্যাঁ 8 লক্ষ ধরলাম জেনারেল, জেনারেল ওবিসি দিয়ে 8 লক্ষ ধরলাম। এবার জেনারেল ওবিসি দিয়ে যদি 8 লক্ষ হয়, তাহলে 8 লক্ষ ইন্টু 800 হিসাব করুন তো কত হাজার কোটি টাকা হচ্ছে। 8 লক্ষ ইন্টু 800, এটা শুধু জেনারেল ওবিসিদের কথা বললাম। আর এসসি এসটি যারা পিএইচ ক্যান্ডিডেট তাদের জন্য 150 করে। তাহলে এই যে টাকা পরিমাণ ওঠাচ্ছে, এই টাকা দিয়েই আমার মনে হয় আরো 10,000 এক্সট্রা ভ্যাকান্সি ক্রিয়েট করা যায়, কিছু বলার নেই। মানে আগে এই গ্রুপ সিডি, রাজ্য সরকারের গ্রুপ সিডির ফর্ম ফিল আপে ওই 50 টাকা, সরি 50 টাকা বলছি, 100-150 টাকা, 100-150 টাকা চার্জ হতো। আর সেটা 100-150 থেকে 200 করলেও লোকে মানে মেনে নিত, 200 বা 250 তাও ঠিক ছিল। একবারে 400 1 লাফে, মানে কিছু বলার নেই। সত্যি সামনে তো ভোট রয়েছে, বুঝতেই পারছো। কি বলছো, পয়সা লুটার কারবার করছে সরকার, কিছু বলার নেই। 400 টাকা কেউ ফর্ম ফিল আপে, অনেকে দেখুন সবাই কিন্তু জেনারেল মানেই যে সে বড় লোক, জেনারেল মানেই তার অবস্থা, আমি বুঝি না এটা কিসের ভিত্তিতে হয় এগুলো। জেনারেল মানেই কি সে বড় লোক? জেনারেল ওবিসি মানেই কি সে তার প্রচুর টাকা আছে, তার জন্য এত টাকা করে ইয়ে করতে হবে? এগুলো না ভাবা দরকার সরকার, এটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। যাই হোক, আচ্ছা, তবে তোমাদের আর একটা কথা বলি, আচ্ছা তুমি করেই বলছি, এখানে অনেকেই আছেন হয়তো আমার বড় বা অনেকেই আছেন ছোট, তুমি করেই বলি, ইউটিউবে বলি, তোমরা যারা আমাদের ইউটিউবে জয়েন করোনি, মিঠুন দা হেল্পলাইন বলে সার্চ করে পাবে, মিঠুন দা হেল্পলাইন। তো সেখানে আমরা কিন্তু প্রতি সোমবার রাতে 9টার দিকে, প্রতি সোমবার রাতে 9টার দিকে আমরা চাকরি গল্প আড্ডা একটা এপিসোড করেছি, অলরেডি এপিসোড নম্বর 5 চলছে, তোমরা সেখানে জয়েন করতে পারো। তো সেখানে কি কি বিষয় আলোচনা হয় বলে দিই। চাকরির সমস্ত কিছু আলোচনা হয়, চাকরির আপডেট, চাকরির মানে ভূত ভবিষ্যৎ সবকিছু আমরা গল্প করি, নিজেদের মতো করে আলোচনা করি। তারপর বিভিন্ন প্রশ্ন তোমাদের শোনা হয়, সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হয়, কারোর কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমটাও সলভ করার চেষ্টা করা হয়, এবং পাশাপাশি পার্সোনাল জীবনযাত্রা নিয়েও আলোচনা হয়। হেমেন্দু মল্লিক বলছে ঠিক বলেছেন। না সত্যি এটা খুব খারাপ লাগে, এটা মানে ভীষণই কষ্টের যে ফর্ম ফিল আপে যদি 400-500 করে টাকা নেয়, তাহলে আমরা কি জেনারেল মানেই বা ওবিসি মানেই কি, জেনারেল ওবিসি মানেই কি সে বড় লোক? জেনারেল ওবিসি মানে তার টাকার অভাব নেই। 400 টাকা করে গ্রুপ সি আর গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ ফিস। আর ইয়ে মনীষা বলছে যে টেটের জন্য, টেটে আগে 150 ছিল আর সেটা হয়েছে 500। ভাবা যায় 500 টাকা তো দেওয়া লাগছে, তারপরে যেখানে ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন সে আবার 100 টাকা চার্জ নিচ্ছে, 100-200 টাকা চার্জ নিচ্ছে। আমার মনে হয় টেটে মনে বেশি চার্জ নিয়েছিল, অন্যান্য ফর্ম ফিল আপের থেকে টেটের চার্জটা বেশি নেয়। কি বলছে, প্রাইমারি ইন্টারভিউ নোটিশের ফর্ম ফিল আপ কবে হবে কিছু যদি জানেন? হ্যাঁ সেটা তো বললামই আপনাদের, আশা করা যাচ্ছে এই মাসের আমি মাঝামাঝি বলবো না, এই মাসের মাঝামাঝি তো চলেই আসলো, এই মাসের মধ্যে হয়তো শেষের দিকে, আপনাদের শেষের দিকে বা পরবর্তী মাসের প্রথম দিকে আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আশা করা যাচ্ছে এই মাসের মধ্যেই শুরু হয়ে যাবে, এই মাসের মধ্যেই আশা করা যাচ্ছে শুরু হয়ে যাবে। কেন বলছি, দেখুন আপনারা অনেকেই যখনই বলি তখনই বলেন আপনি কোথা থেকে জানলেন, কোন সূত্র থেকে জানলেন, কিভাবে জানলেন, সেই সমস্ত তথ্য দিন। হ্যাঁ, আপনার মানে সেই বৈজ্ঞানিক মতো রিসার্চ করতে শুরু করে দিন। তবে এটুকুই বললাম, এই মাসের শেষ ধরে রাখুন, এই মাসের মধ্যেই আমি মানে এন্ড ডেট দিচ্ছি, এই মাসের শেষ অথবা সামনের মাসের প্রথম দিকে অবশ্যই আপনাদের আবেদন শুরু হবে, যদি না হাইকোর্ট থেকে স্টে দিয়ে দেয়। স্টে দেবে না, আশা করি স্টে দেবে না, এটা হচ্ছে মূল বিষয়। আপনারা যারা আমাদের ইন্টারভিউ ক্লাসগুলো দেখছেন অবশ্যই দেখবেন। আচ্ছা, আমি ওই ইন্টারভিউ ক্লাসগুলো বলতে আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যেগুলো জানতেই হবে, স্টেট ওয়াইজ যেগুলো জানতে হবে, আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রত্যেকটা ডিস্ট্রিক্টেরই দিয়ে দিয়েছি আপডেট, মানে কি কি জানতে হবে ডিস্ট্রিক্ট থেকে, নদিয়া, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, সমস্ত জেলায় দিয়েছি, কলকাতা। তো বাকি রয়েছে আমাদের রাজ্যের কি কি জানতে হবে, তখন সব তো জানতে হবে না, যেগুলো মেন ইন্টারভিউ যেগুলো ধরে রাজ্য ভিত্তিক, আমরা সেগুলো আপলোড করে দেবো, রেডি করা আছে। আর ডেমনস্ট্রেশনের ক্লাসটা
অ্যাকচুয়ালি দেওয়ার, সত্যি কথা বলতে ডেমনস্ট্রেশনের ক্লাসটা দেওয়ার সময় হচ্ছে না বা সুযোগ হচ্ছে না। আর আপনারা অন্য অন্য বিভিন্ন চ্যানেল তো ডেমনস্ট্রেশন দেখছেন, ঠিক আছে, এখান থেকে দেখে নিন। তবে আমি আপনাদের একটা একটা ম্যামের নাম বলে দেবো, আমি সুপারিশ করে দেবো। সেই ম্যাম, দেখো না, এটা কিন্তু কেউ করে না, কিন্তু আমার আমার এখানে কোনো স্বার্থ নেই, আমি কোনো কিছু স্বার্থের জন্য করি না। আমি একটা ম্যাডামের নাম বলে দেবো, সেই ম্যাডামের চ্যানেলটাকে ফলো করবেন, বা সেই ম্যাডামের ভিডিওগুলো দেখবেন। আপনাদের ডেমোতে যে প্রবলেম, হয়তো আমার থেকে অনেক অনেক ভালো ডেমো তিনি করান, আমিও তার ডেমো দেখে অনেক মুগ্ধ হয়েছি, অনেক ভালো ডেমো করান। আমি তার লিঙ্কটাও দিয়ে দেবো প্রয়োজনে, সেই ম্যাডামকে ফলো করবেন ডেমোর জন্য, মানে ডেমোর জন্য বেস্ট হবে, ঠিক আছে ওই ম্যাডামকে। আমার কিন্তু সেই ভাববেন না প্রমোশন করছি, প্রমোশন না, আপনাদের ভালোর জন্য বলছি। মানে আমার চ্যানেলে যে ডেমো এখনো দেওয়া হয়নি, তো আমি হয়তো ডেমো দেবো কিনা তো আমি শিওর বলতেও পারছি না। তবে আমি মনে করি যে ওই ম্যাডাম যে এত সুন্দর ডেমো করায়, ওই ডেমোগুলো দেখলে আপনারা উপকৃত হবেন। ওইগুলো দেখবেন, আমি বলে দেবো পরে। ইন্টারভিউ ক্লাস কাল দেখলাম, বেশ ভালো লাগছে ক্লাসগুলো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, ডেমোর জন্য স্পেশাল একটা ম্যাডাম আছে, অন্য চ্যানেল, ঠিক আছে। আমার সঙ্গে কিন্তু তার কোনো পরিচয় নেই, ভাববেন যে পরিচয় আছে বলে প্রমোশন বাড়াচ্ছে, সেরকম কিছু না। আমি বলে দেবো, প্রয়োজনে লিঙ্ক দিয়ে দেবো, আমার যাতে কিচ্ছু আসা যায় না, ঠিক আছে। আমি চাই যেটা ভালো, যেটা সঠিক, যেটা পেয়ে উপকৃত হবেন সেটা দিই, সেটা আপনারা নিন, তাহলে আপনাদের কাজে আসবে। আমি ম্যাডামের নামটা বলে দেবো, ম্যাডামের লিঙ্কটাও দিয়ে দেবো, সব দিয়ে দেবো, ঠিক আছে। ওই ডেমো ফলো করলে ওই ম্যাডামকে করবেন, কাজ হয়ে যাবে। আর ইন্টারভিউর জন্য যা ক্লাস দিচ্ছি নিন। আপনারা বিভিন্ন জায়গা তো বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছেন, বিভিন্ন কিছু, দেখুন সব জায়গায় ভর্তি হওয়ার থেকে আপনার প্রথম কথা নিজের প্রতি কনফিডেন্স, বিশ্বাসটা আনা সবার আগে জরুরি। আর বাকি ইন্টারভিউ যে কটা দিন আছে বাড়িতে মেডিটেশন করুন, হ্যাঁ, মনটাকে শান্ত করার চেষ্টা করুন, এবং বারবার যে বিষয়গুলো নিজের সম্পর্কে বারবার আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করুন, এবং বাড়িতে বোর্ডে নিজে নিজে একা একাই, ফাঁকা বোর্ডে একা একাই প্র্যাকটিস করুন, লিখুন এবং বলুন, এবং এই বিষয়গুলো বেশি করে প্র্যাকটিস করুন। মনে করুন আপনি যখন ইন্টারভিউ রুমে ঢুকছেন, ঢোকার পরে খাতায় লিখছেন, সই করছেন, তখন ওরা প্রশ্ন করছে, সেটা নিজে নিজেই বাড়িতে টেবিলে কাউকে বসিয়ে ওই সময় প্র্যাকটিস করুন। আপনাকে লিখতে হবে, প্লাস তাদের উত্তর দিতে হবে। এইগুলো কিন্তু প্র্যাকটিস না করলে হবে না। শুধু একদিন দুদিন কোথাও গিয়ে ডেমো দিলেন তাহলে কিন্তু হবে না, বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তারপর আপনি যখন বোর্ড ওয়ার্ক করছেন, তো বোর্ড ওয়ার্ক করার সময় যেন পুরো ঢেকে না যায়, বা সাইড থেকে থেকে যাদের পিছনে স্টুডেন্ট যারা থাকে বা স্যাররা যারা থাকে তারা যেন দেখতে পায়। এগুলো বাড়িতে ঘন ঘন প্র্যাকটিস করুন, বেশি বেশি প্র্যাকটিস করুন, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এটা আমি কি আর আপনি কি, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার কাছে ইজি হবে, তত বেশি আপনি সেটাকে খুলতে পারবেন ইন্টারভিউ হলে গিয়ে। আর না হলে আপনি একবার দুবার প্র্যাকটিস করে যদি ইন্টারভিউ হলে চলে যান, ওরা একটা কঠিন কোশ্চেন করলে তখন আপনি দ্বিধায় পড়ে যাবেন, তখন অন্যরকম এক্সপ্রেশন হয়ে যাবে। মনে হবে আপনার জন্য কখনো দেখে এরকম মনে না হয়, আপনার চেহারা দেখে বা আপনার লুক দেখে যে আপনি ঘাবড়ে যাচ্ছেন। ওরা কোনো আপনাকে দেখা গেল আপনি খুব ভালো ইন্টারভিউ দিচ্ছেন, আপনি খুব ভালো ইন্টারভিউ দিয়েছেন বা দিচ্ছেন, তো হয়তো কোনো একটা স্যার বা কোনো একটা ম্যাডাম টেস্ট করে দেখার জন্য দেখি একটু ঘাবড়ে দিত, মানে কোনো একটা এমন বিদঘুটে কোশ্চেন করলো, এমন একটা প্রেশার ক্রিয়েট করলো যে আপনি ঘাবড়ে যান কিনা, আপনি সেটাকে কন্ট্রোল করতে পারেন কিনা। তো সেই বিষয়গুলো কিন্তু খুব ইজিলি হ্যান্ডেল করতে হবে। আপনি খুব ভালো পড়াচ্ছেন, ওরা খুব ইমপ্রেস হয়েছে, কিন্তু শেষ মুহূর্তে ওরা মনে করলো দেখি একটু ঘাবড়ে দিই, এমন একটা প্রশ্ন করে বসলো, এমন কিছু বলে বসলো, আপনি দেখা গেল সেটাকে অন্যরকম ভাবে নিয়ে নিলেন, বা ইয়ে করে সেটাকে ঠান্ডা মাথায় না জানা থাকলে পরে সুন্দর করে সেটাকে স্কিপ করতে হবে, যে স্যার বা ম্যাডাম এটা আমার জানা নেই, আমি ভুলে গেছি, আমি অবশ্যই পরে জেনে নেব, ব্যাস হয়ে গেল। ভোটের আগে কি প্রাইমারি এর প্রসেস সম্পূর্ণ হবে, আশা করা যায় কি? ভোটের আগে অবশ্যই, যেহেতু সামনে ভোট রয়েছে, তো আশা রাখাই যায় যে ভোটের আগে প্রসেসিং মোটামুটি মেরিট লিস্টে নিয়ে যেতে পারে, এটা আমার আশা। তবে ভোটের আগে তো নিয়োগ হয়ে যেতে পারে। ভোটের আগে প্রতি বছরই তো সরস্বতী পূজার আগে আপনাদের প্রাইমারি নিয়োগ করে দেয়, প্রতি নির্বাচনের আগেই। তো এবারও সরস্বতী পূজার আগে, সরস্বতী পূজা তো মানে ফেব্রুয়ারিতে, তো ফেব্রুয়ারিতে নিতে হলে বুঝতেই পারছেন আমার সম্ভবত ডিপিএসসি তে আসতে হবে। দেখা যাক কি হয়, ঠিক আছে। আবেদনটা শুরু হোক, আবেদন শুরু না হওয়া পর্যন্ত আমি এক্স্যাক্টলি কিছু বলা যাচ্ছে না। তবে যেটুকু যে আপডেট, হয়তো আবেদন এই মাসের মধ্যেই শুরু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, শেষের দিকে হোক আর সামনের মাসের প্রথম দিকেই হোক, আবেদন শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই মতো করে নিজেদের এগিয়ে নিয়ে চলুন, প্রস্তুতি নিন, ইন্টারভিউ এর জন্য প্র্যাকটিস করুন বেশি বেশি করে। আবার বলছি, আগে নিজের কনফিডেন্সটা নিয়ে আসুন, বেশি বেশি করে প্র্যাকটিস করুন, বেশি বেশি করে ডেমো করুন, আর প্রত্যেকটা পার্ট থেকে 2টো করে ডেমো করুন, পরিবেশের থেকে 2টো করুন, বাংলার থেকে 2টো করুন, অঙ্কের থেকে 2টো করুন, ইংরেজি থেকে 2টো করুন, ব্যাস হয়ে গেল। ডেমোগুলো রেডি করুন, সেই ডেমোগুলো বারবার বারবার করে, যদি কোথাও না যান বাড়িতেই বারবার ছোট বাচ্চাদের বসিয়ে হোক, বন্ধু বান্ধবীদের সামনে বসিয়ে হোক, সেগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করুন।
এবং আই কন্ট্যাক্টটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন সবাই এগুলো সবাই জানেন, সবাই বলে আই কন্ট্যাক্ট বলতে কি, আপনি যখন কথার উত্তরটা দিচ্ছেন তখন সুন্দর করে তার চোখের দিকে তাকিয়ে, যে স্যার বলছেন তো শুধু সেই স্যারের দিকে তাকিয়ে তাই নয়, মনে করুন আপনাকে কোনো একটা স্যার, মনে করুন একটা, দেখুন প্রাইমারি আপনাদের ইন্টারভিউয়ের টেবিলে বেশি জন থাকবে না, সর্বোচ্চ 3 জন থাকবে, 3 জন থাকতে পারে, সর্বোচ্চ 3 জন থাকতে পারে। তো 3 জন থাকলে পরে দেখুন আপনার মনে করুন ডান সাইড থেকে একজন প্রশ্ন করলো, বাকি দু সাইডে একজন দুজন রয়েছে। তো আপনি যখন যে ম্যাডাম বা স্যার প্রশ্নটা করলেন, তো আই কন্ট্যাক্ট বলতে কি তার দিকে তাকিয়ে প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করা, এবং শুধুমাত্র যে তার দিকেই তাকিয়ে থাকবেন তাই নয়, পুরো উত্তরটা 70% ফোকাস দিবেন সেই স্যারের দিকে, আর 30% অন্যান্য স্যারের দিকে ফোকাস দিতে হবে। আর কোনো কোশ্চেন না পারলে পরে পারছি না, মানে কেমন ইতস্তত বোধ হয়ে যাওয়া বা ঘাবড়ে যাওয়া কোনো প্রয়োজন নেই। প্রশ্ন আপনার নাই জানা থাকতে পারে, কোনো ব্যাপার না। আমি আমার যোগ্যতার পরিচয় দিয়ে এসেছি, আমি যে কোয়ালিফাইড তার পরিচয় দিয়ে এসেছি। এখানে আমার শুধুমাত্র আমার শিক্ষক সুলভ আচরণটা আমার মধ্যে আছে কিনা, আমি কোনো কঠিন পরিস্থিতি হ্যান্ডেল করতে পারি কিনা, সেটাই মাথা ঠান্ডা রেখে উত্তর দিতে হবে। আপনার কোনো কিছু না জানাই থাকতে পারে, আপনি পরপর 3টে কোশ্চেন করলো, পারলেন না বলে ঘাবড়ে গেলেন, গা পা ঘামা শুরু হয়ে গেল, পা কাঁপা শুরু হয়ে গেল, হ্যাঁ এগুলো করলে হবে না। না জানা থাকতে পারে, স্যার আমার জানা নেই, আমি জেনে নেব, ব্যাস এটাই। কোন মাসে ভোট? ভোটের কথা তো বললাম, ভোট আপনার হচ্ছিল, ভোটের কথা বললাম একটু আগেই তোমাদের। কোন মাসে ভোট? ভোট ভোট ভোট, এইতে ভোট। বোঝা গেল? মে মাসের দিকে ভোট ধরুন, মে মাসে। সাবজেক্ট ওয়াইজ কটা করবো? সাবজেক্ট ওয়াইজ বললাম তো, সাবজেক্ট ওয়াইজ 2টো করে করুন, অঙ্কের জন্য 2টো করুন, অঙ্কের 2টো করুন, বাংলা 2টো করুন, পরিবেশের 2টো করুন, ইংরেজি 2টো করুন, ব্যাস হয়ে গেল, বেশি করতে হবে না। প্রথম কথা দেখুন, আমি আবার বলি, ইন্টারভিউ মানেই একটা সবার মধ্যে একটা ত্রাস, কি কোশ্চেন ধরবে, আমি পারবো কিনা, আমি কিরকম বিহেভ করব, আমি নার্ভাস ফিল করবো কিনা। তো এইগুলো কিন্তু আপনাকে আগে দূর করতে হবে, নাহলে ইন্টারভিউ ভালো হবে না। সেটা আমার ক্ষেত্রেই কি, আপনার ক্ষেত্রেই কি। প্রথম কথা, মাথা ঠান্ডা রাখতে হবে, যা প্রশ্ন করবে সুন্দরভাবে শুনে সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। না পারলে পরে স্যার আমার এটা জানা নেই, আমি অবশ্যই জেনে নেব, ব্যাস সিম্পল ভাবে সেটাকে নিতে হবে, আর কিছুই না। এটুকু, মানে মোট কথা কুল রাখতে হবে, মস্তিষ্কটাকে কুল রাখাই আমি মনে করি বেস্ট, তাহলে অবশ্যই ফলাফল ভালো হবে। আবারও বলছি, আপনি একটা ইন্টারভিউ গিয়ে, আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা সাব ইন্সপেক্টরের উদাহরণ দিচ্ছি। তো তিনি ইন্টারভিউয়ে গিয়েছিলেন। তো ইন্টারভিউ যাওয়ার পর তাকে প্রথমে নিজের সম্পর্কে বলতে বলা হয়েছিল। আমি আপনাকে একদম প্রথম থেকে বলছি, রোল প্লে করে, একদম আমি রোল প্লে করে প্রথম থেকে বলছি, একটু মন দিয়ে শুনবেন। ধরুন তিনি আমি, তো ইন্টারভিউ হলে যখন ঢুকছি, ঢোকার মুহূর্তে একদম দরজাটাকে সুন্দর করে আস্তে করে খুলে, যখন দেখলাম দরজা খোলার, যতক্ষণ দেখলাম যাদের মুখ, কারোর মুখ দেখা যাচ্ছে একদম সামনাসামনি। আপনারা জানেন যে সাব ইন্সপেক্টরের ইন্টারভিউ অনেকজন থাকে, প্রায় 7-8 জন থাকে, মাঝখানে চেয়ারম্যান থাকে এবং পাশে একজন সাইকোলজিস্ট থাকে, এরকম 5-7 জন থাকে। তো সরাসরি যখন দরজা খুললেন, দেখবেন একদম সোজাসুজি মেন যিনি চেয়ারে থাকেন তিনি, মানে চেয়ারম্যান থাকেন। তো যার দিকে আপনার নজর যাবে তার দিকে তাকিয়ে, তো তিনি কি বলেছিলেন আমি তারটা রোল প্লে করে শোনাচ্ছি। স্যার আমি কি ভিতরে আসতে পারি, স্যার আমি কি ভিতরে আসতে পারি। তো যখন এই কথা বললেন, ওনারা কেউ সাড়া দেয়নি, কিন্তু ছেলেটা কিন্তু খুব বুদ্ধিমানের কাজ করেছে। কি সাড়া দেয়নি মানে, অনেকে কি হয়, স্যার আমি কি আসতে পারি বলেই ঢুকে চলে যায়, ঠিক আছে, কিন্তু তারা যে কি বলেছে, যারা কি পারমিশন দিয়েছে, অনেক এক্সাইটেড থাকে, তো দেখুন সেটাও কিন্তু ভুল করে ঢুকে চলে যায়। কিন্তু ভালো করে পোলাইটলি, ওখান তো আপনার তাড়াহুড়োর কোনো গল্প নেই, বললাম এই জন্য মেডিটেশন করতে বললাম এই কটা দিন, তাই মাথাটা ঠান্ডা হবে, মস্তিষ্কটা কুল হবে। তো বললে পরে তার কিন্তু একটা ঝুঁক চলে এসেছিল, ওই যে স্যার আমি কি ভিতরে আসতে পারি, ঝুঁকে মানে ঢুকে যাবে, কিন্তু সে অটোমেটিক ভাবে সেটাকে ব্যালেন্স করে নিয়েছে, দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থাকার পর তাকে মানে প্রায় ধরে নিন 30 সেকেন্ড হয়ে গেছে, তাও তাকে দাঁড়িয়েই রয়েছে। পরে সে আবার বললো স্যার আমি কি ভিতরে আসতে পারি। তখন যে চেয়ারম্যান স্যার ছিল, হ্যাঁ বললো অবশ্যই আসুন, দাঁড়িয়ে আছেন এখনো। তারপরে আসলো, এসে চেয়ারের কাছে কাছাকাছি মনে করুন গেলাম, যাওয়ার পর এবার চেয়ারের কাছাকাছি গিয়ে বললাম নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম। তো 2বার দিয়েছি, যেহেতু মানে কেন বিষয়টা,
ওখানে একজন মানে বেশ কয়েকজন স্যার ছিলেন আর একজন ম্যাডাম ছিলেন। তো যেহেতু ম্যাডাম ছিলেন এই জন্য নমস্কার স্যার, সবার দিকে হালকা করে একটু মাথাটা ঘুরিয়ে নমস্কার ম্যাডাম বললাম। বলার পরে তারপর আমি কি বললাম যে এই যে নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম, আজকে আপনাদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়ে আমি নিজে খুব আনন্দ অনুভব করছি, আনন্দিত অনুভব করছি। তখন বললেন বসুন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাডাম। বেশ, এটা কিন্তু ইউনিক, এটা কিন্তু আপনাকে কেউ বলেনি মনে হয় আজ পর্যন্ত। কেউ বলেছে? আপনারা শুধু এটুকুই শুনেছেন যে নমস্কার স্যার, তারপরে বসতে না বললে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, স্যার আমি কি বসতে পারি, বসেছেন। কিন্তু এটা কিন্তু ইউনিক একটা অ্যাড যে নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম, আজকে আপনাদের সঙ্গে পরিচয় হওয়ার সুযোগ পেয়ে নিজে খুব আনন্দ অনুভব করছি। তো এখান থেকে যদি আপনাকে প্রশ্ন করে বসে, করবে না, ধরে নিন নাই, তারা কিন্তু অলরেডি ইমপ্রেস হয়ে গেল, মানে আপনি তাদের সঙ্গে দেখা করার জন্য নিজে খুব আনন্দিত অনুভব করছেন। তো এটা একটা কিন্তু ভালো পজিটিভ সেন্স, তাদের মনের মধ্যে একটা ছাপ তৈরি করা যে আপনি এখানে তাদের দর্শন পেয়ে, মানে মোট কথা সেটা তো বলা যায় না, এটা তো ওটা বললে আবার অন্যদিকে চলে যাবে যে আপনাদের দর্শনে আমি মুগ্ধ, এরকম বলার দরকার নেই, ব্যাপারটা এরকম ভাবে। তো সেভাবে মনে করেন। তারপরে যখনই দেখুন এর সঙ্গে সঙ্গে একটা হলো কি, যখনই ওটা বললাম, বলার পরেই বললো আচ্ছা ঠিক আছে বসুন, তখন আপনি ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাডাম বসে বললেন, সুন্দর করে যে পোলাইটলি বসতে হয়। তারপরে তাকে এরকম অনেক রকম প্রশ্ন করা হয়েছিল, মানে একটা প্রশ্ন করছে তার মাঝে আরেকজন প্রশ্ন করছে। তো এরকম হলে কি হয়, ধরুন তাকে প্রশ্ন করছে, আমি প্রশ্ন মানে আমি যে গল্পটা বলছি, কার গল্প সেটা পরে বলবো। তো তারপরে একজন প্রশ্ন করছেন, প্রশ্ন করার পর সেই প্রশ্নের উত্তর দিতে না দিতে আরেকজন প্রশ্ন করে বসছেন। তো সেই মুহূর্তে কিন্তু হ্যান্ডেল করা খুবই একটা চাপের বিষয়। প্রথম কথা, আপনাকে সেই প্রশ্নটা, প্রথম যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্নটা শুনে ফোকাস দিয়ে সঠিকভাবে উত্তর করাটা, সেটা একটা চাপের বিষয়। এবার তারপরে সেই প্রশ্নের উত্তর দিতে আরেকজন যখন প্রশ্ন করছে, সেই প্রশ্নটা আপনার মাথায় ক্যাচ আপ করে রাখতে হবে, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ, তাই না? সেটাও একটা চাপের বিষয়। তো এই জন্য একটু অ্যাটেনশনটা, মানে মস্তিষ্কটা ঠান্ডা রাখতে হবে এবং কুল রাখতে হবে। বেশি তাড়াহুড়ো করলে কিন্তু সব গুলিয়ে যাবে এই মোমেন্টে, যদি এরকম কোনো সিচুয়েশন তৈরি হয়। তো এরকম সিচুয়েশন তৈরি হলে সে কিভাবে, মানে সে কিভাবে হ্যান্ডেল করেছিল, যখনই ম্যাডাম একটা প্রশ্ন করেছে, সে প্রশ্নের উত্তর দিতে না দিতেই, শেষ করতে না করতে আরেকজন প্রশ্ন করে বসলো পরে তখন বলল, ম্যাডাম আমি কি স্যারের উত্তরটা দিয়ে আপনার উত্তরটা দিতে পারি? তখন যদি পারমিশন, যদি আপনি এভাবে বলার পরে বললো হ্যাঁ হ্যাঁ দিয়ে নাও। তাহলে এই যে পারমিশনটা নিয়ে নিল, তখন কিন্তু তারপর তার উত্তরটা দিয়ে, এবার যদি সে তার উত্তরটা ভুলেও যায় যে ম্যাডাম কি প্রশ্ন আমাকে করেছিল বা স্যার আমাকে কি প্রশ্ন করেছিল পরবর্তী দিন করেছে, তখন পোলাইটলি ভাবে জিজ্ঞাসা করাই যেতে পারে যে ম্যাডাম প্রশ্নটা একবার বলবেন, ব্যাস, তারপরে তার উত্তরটা দিল। তো এরকম থেকে কিন্তু অনেক রকম কোশ্চেন আসতে পারে। তো এইগুলো দেখুন, এগুলো সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, মত কথা বললাম না, ইন্টারভিউ হলে মাথাটা ঠান্ডা রাখতে হবে, এটাই। তো তাকে, সে ছিল ইতিহাসের স্টুডেন্ট, হিস্ট্রি স্টুডেন্ট ছিল। তাকে প্রশ্ন করা হয়েছিল তোমার নাম কি, সরি নাম না, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তোমার নামের অর্থ কি, তো বলেছিল তার নামের অর্থ। তারপর বলেছিল আচ্ছা তোমার নাম তো মিঠুন, তো মিঠুন নামের কি একজন বিখ্যাত কে আছে, মানে চেনো মিঠুন নামে কেউ একজন সেলিব্রিটি বা কোনো বিখ্যাত কিছু? তখন সে বলেছিল হ্যাঁ স্যার আমি চিনি তাকে। তো তারপর এটা যখন বলা হয়েছিল, তখন সে এটাও বলেছিল যে তার প্রথম সিনেমার নাম কি, মিঠুন চক্রবর্তী। একজন বললেন বিখ্যাত অভিনেতা, বিখ্যাত সমাজসেবী, তো তার প্রথম সিনেমার নাম কি এটা জিজ্ঞাসা করেছিল, তার জন্ম কোথায় এটা জিজ্ঞাসা করেছিল। এগুলো জিজ্ঞাসা শেষ হতে হতেই একজন যিনি চেয়ারম্যান ছিলেন তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি আপনার নিজের সম্পর্কে বলুন, আপনাকে 2 মিনিট সময় দিলাম, এরকম বলেছিল, আপনাকে 2 মিনিট সময় দিলাম, আপনি আপনার নিজের সম্পর্কে বলুন। তো 2 মিনিট সুন্দর করে কিভাবে বলা হয়েছিল দেখুন, আমি আপনাকে একটু তারটা বলে শোনাচ্ছি যে আমি মিঠুন সরকার, পিতাশ্রী নির্মল সরকার, মাতা শ্রীমতী শিখা সরকার, আমি নদিয়া জেলার অমুক জায়গার বাসিন্দা, এটুকু স্কিপ করলাম, আমি অমুক সালে অমুক এভাবে করে সুন্দর করে এক্সপ্লেন করেছিল। এক্সপ্লেন করার পর তারপরে সে কিন্তু শেষের দিকে সে তার হবিটা যোগ করেছিল, শেষকালে সে যেটা করছে তার হবিটা যোগ করেছিল। এবার যখনই হবিতে চলে গেছিল তখন কিন্তু হবির থেকে প্রশ্ন করেছিল। তো ইন্টারভিউটা এটাই যে আপনি যেটা মুখ দিয়ে থ্রো করবেন, যেটা বলবেন, তার উপর থেকেই প্রশ্ন হবে, অর্থাৎ আপনার যেটা স্ট্রং পয়েন্ট আপনি কিন্তু সেদিকে নিয়ে যেতে পারেন। অর্থাৎ তার স্ট্রং পয়েন্ট ছিল তার হবি, তাই সে হবির দিকে কিন্তু শেষের দিকে সে হবির দিকে থ্রো করেছিল, এবার তাকে হবি থেকেই প্রশ্ন করেছিল। তারপর তার সাবজেক্ট ছিল হিস্ট্রি। এবার ডান দিক থেকে একজন প্রশ্ন করছে, আচ্ছা আপনার তো ইতিহাসে অনার্স বললেন, আচ্ছা হ্যাঁ ম্যাডাম ইতিহাসে অনার্স। তো
তখন একজন বলল, স্যার আপনার স্টুডেন্টস, স্যার আপনার স্টুডেন্ট, এরকম ভাবে বললো। তো বলার পর বললো, আপনার ইতিহাসে কোন পার্টটা ভালো লাগে? জিজ্ঞাসা করলো, আপনার ইতিহাসে কোন পার্টটা ভালো লাগে? তখন আমি বললাম যে আধুনিক ইতিহাস ভালো লাগে। কেন আপনার আধুনিক ইতিহাস ভালো লাগে, প্রাচীন ইতিহাস ভালো লাগে না? তাই আমি বললাম, ম্যাডাম ভালো সব পার্টই লাগে, কিন্তু আরো আমাকে বেশি টানে হচ্ছে আধুনিক ইতিহাস। তা বললো, তাহলে কয়েকটা প্রশ্ন করি। আমি বললাম, হ্যাঁ ম্যাডাম করুন। তখন আধুনিক ইতিহাস থেকে কটা প্রশ্ন ধরলো, সিম্পল কোশ্চেন। ওই ধরেছিল যে দ্বিতীয় গোলটেবিল বৈঠক কবে হয়েছিল, তারপরে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কে প্রেজেন্ট ছিল, ভারতের থেকে কে প্রতিনিধিত্ব করেছিল, কংগ্রেসের থেকে প্রতিনিধিত্ব করেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন সময়, যেগুলো সিম্পল কোশ্চেন ধরে থাকে। শ্রীরঙ্গবতমের সন্ধি কত সালে হয়েছিল, কার কার মধ্যে হয়েছিল, এই যে সিম্পল যেগুলো কোশ্চেন হয়ে থাকে, সলবাইয়ের সন্ধি কত সালে হয়েছিল, এইগুলো কয়েকটা কোশ্চেন ধরলো। ধরার পর কিন্তু বললো আরো কিছু সিচুয়েশন বেসড কোশ্চেন ধরেছিল, সেগুলো আপনাদের এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে লাগবে না, এই জন্য বললাম না। তো এইটাই হচ্ছে মূল বিষয়। তারপর যখন আপনি সুন্দর করে উত্তরগুলো দেওয়া হয়ে গেল, এবার এর মধ্যে যদি আপনার কিছু কোশ্চেন না জানা থাকে, তাকে কিন্তু এরকম কিছু কোশ্চেন ধরা হয়েছিল, দুটো কোশ্চেন, সে কিন্তু জানতো না। তো সে কিন্তু সুন্দর করে পোলাইটলি বলেছিল যে স্যার বা ম্যাডাম যেই ছিল তাকে বলেছিল, স্যার আমার এই কোশ্চেনটা জানা নেই, আমি অবশ্যই জেনে নেব। বা দেখো গেলো এরকম হয় যে পরপর দেখা গেল এমন তিনটে কোশ্চেন করলো, তিনটে কোশ্চেনই আপনার অজানা। তো যখন আপনি পরপর তিনটে কোশ্চেনই পারলেন না, তখন আপনার সাইকোলজিক্যালি ভাবে আমাদের কিন্তু ব্রেনে একটা চাপ দেয়, একটা প্রেশার আসে, অটোমেটিক আমাদের সাবকনসিয়াস মাইন্ড একটা প্রেশার দেয়। কি প্রেশার দেয়? আমি পরপর তিনটে কোশ্চেন পারলাম না, তাহলে আমার ইন্টারভিউ খারাপ হয়ে গেল। তো এইটা যখনই মাথার মধ্যে ঢুকে যায়, তখনই কিন্তু পরবর্তী কোশ্চেনগুলো আপনি অ্যান্সারই দিতে পারবেন না ঠিকঠাক করে, সব ভুলভাল হয়ে যাবে। তো এই বিষয়টা খুবই কিন্তু সুন্দর করে হ্যান্ডেল করতে হবে। আমার তিনটে কেন, আমার 10টা কোশ্চেনও না জানা থাকতে পারে। একটা মানুষের দ্বারা সব কোশ্চেন অজানা হতেই পারে। ইন্টারভিউরা যারা আছে, তারা যে তিনটে কোশ্চেন ধরেছে, তারা যেমন তুমি যেমন পারোনি, ঠিক তেমনি তুমি যদি তাদের ধরো, তারাও পারবে, তার কোনো গ্যারান্টি নেই। তো সেটাকে মনে রেখে এই জন্য স্যার, সরি স্যার বা দুঃখিত স্যার, আমার এই কোশ্চেনটা আমার জানা নেই, আমি অবশ্যই জেনে নেবো। সেটা পরপর দুটো বলুক আর তিনটে বলুক, যদি হয়ে যায় এরকম, হবে না এমন কোনো কোশ্চেন ধরবেন না যে আপনি পরপর 5-7টা কোশ্চেন পারবেন না, এরকম হবে না। তো আপনি পরপর তিনটে পারলেন না, ঠিক আছে, শুধু আমি আপনাকে সিচুয়েশনটা জাস্ট হ্যান্ডেল করার কথা বলছি। ঠান্ডা মস্তিষ্কে সিচুয়েশনটা হ্যান্ডেল করতে হবে, এটুকুই জাস্ট, তাছাড়া কিছুই না। না জানা থাকতেই পারে, আবার বলছি, আপনার কোশ্চেনের অ্যান্সার না জানা থাকতেই পারে, সেটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করছেন সেটাই বড় বিষয়, সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। বোঝা গেল? এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, তারিখ কি বলছো? এই সামনের সপ্তাহে ফর্ম ফিল আপ শুরু হলে ইন্টারভিউ তাহলে নভেম্বরে নাকি স্যার? না, নভেম্বরে হওয়া তো আমার মনে হয় না নভেম্বরে শুরু হবে। অক্টোবর নভেম্বর ধরে তো, নভেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, মোটামুটি 20-25 দিন তো ফর্ম ফিল আপ চলবে। যাই হোক, কোথায় ছিলাম, কোথায় চলে আসলাম। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই পেজে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। টাটা, বাই বাই। চন্দনা চ্যাটার্জি বলছে, গুড মর্নিং। চলুন এখানে বিদায় জানাই। আজকে আর আসবো না লাইভে, কারণ আজকে আপনাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে। আগামীকাল রবিবার আপনাদের WB সাব ইন্সপেক্টর প্রিলিমিনারি পরীক্ষা আছে, তো এই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটা রেডি করি। রাতে আমি অবশ্যই সেটা লাইভ করে দেবো, দেখে যাবেন, মজা আসবে। আমি বললাম, আমি যে কারেন্ট অ্যাফেয়ার্সটা করবো, কারেন্ট অ্যাফেয়ার্সটা এখন রেডি করছি। কারেন্ট অ্যাফেয়ার্সটা মানে বেশি কোশ্চেন না, অল্প কয়েকটা কোশ্চেন রেডি করবো, অবশ্যই যাওয়ার আগে দেখে যাবেন। তারপরে এসে বলবেন, হ্যাঁ দাদা কাজ হয়ে গেছে। যাই হোক, ভালো থাকবেন সকলে, আর পাশে থাকবেন, ভালো থাকবেন প্লাস পাশে থাকবেন। আর কোনো ভুল ত্রুটি হলে ছোট বড় যেটাই মনে করে ক্ষমা করে দেবেন। ভুল ত্রুটি হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, ঠিক আছে? কি বলছো আপার? তাহলে ও আপারের কথা বলছো? না, আপারের পরীক্ষা তো হবেই, কেন আপার? তাহলে কেন আপারের পরীক্ষা হবে। আপারের পরীক্ষা আপনার হচ্ছে ইয়েতে, আপার প্রাইমারি হচ্ছিল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের মধ্যে মানে মার্চ মাসের আগেই হবে আপারের পরীক্ষা। আপারের পরীক্ষাটা আপনাদের ইসের আগেই হবে, নো টেনশন। ভোটের আগে আপার তো হবেই, এটা গ্যারান্টি। কেন গ্যারান্টি দিচ্ছি বলুন তো? কারণ এটা কোর্টের নির্দেশ রয়েছে, আপারের পরীক্ষা হবেই, আপার নিয়ে চিন্তা নেই। ভোটের আগে কি নিয়োগ কমপ্লিট হবে? হ্যাঁ, ভোটের আগে নিয়োগ কমপ্লিট হবে কিনা সেটা নিয়ে সংশয় আছে, তবে
আপারের পরীক্ষাটা হবে, এটা শিওর। হয়তো আপারের নিয়োগ তো ভোটের আগে কমপ্লিট করতে পারবে না, পরীক্ষাটা হয়ে যাবে। আর আপনার প্রাইমারি যেটা টেটের যেটা, সেটা হয়তো কমপ্লিট করলেও করতে পারে। বোঝা গেল? সৌরভ ঘোষ বলছো রুমে ঢুকলে কি বলতে হয়? ঢুকে কি বলতে হয়? ওই যে বললাম তো, রুমে ঢুকে কি বলতে হয়। রুমে ঢুকে আপনি দরজাটা খুললেন, খুলে বললেন স্যার আমি কি আসতে পারি, বা স্যার আমি কি ভিতরে আসতে পারি বললেন, বলে তারপরে ভিতরে ঢুকলেন। ঢুকে একদম চেয়ারের কাছে সুন্দর করে যেরকম একটু পাশে দাঁড়ালেন, চেয়ারের জন্য যখন বসবেন চেয়ারটা যেন আওয়াজ না হয়, চেয়ারের জন্য সরানোর সময় যদি অনেক সময় কি হয় চেয়ার ভিতরে ঢোকানো থাকে, মানে চালাকি করে যে আপনি কিভাবে সেটাকে হ্যান্ডেল করেন, অনেক সময় চেয়ারটা মানে ভিতরে ঢোকানো থাকে, মানে অনেক কাছাকাছি থাকে বা এমন ভাবে থাকবে, ঢোকা থাকবে, অনেক ক্ষেত্রে থাকে না, সিম্পলি থাকে, মানে ক্ষেত্র বিশেষ আপনাকে হয়তো স্পেশালি জাজ করার জন্য এরকম করতে পারে, কিন্তু চেয়ারটা যেন যখন বসবেন তখন আওয়াজ না হয়, এবং পাশে বসে সুন্দর করে ভিতরে ঢুকে বলতে হবে যে প্রথমে ধন্যবাদ জানাবেন, নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম, ব্যাস এটুকুই। আর তারপরে যেটুকু বললাম, যেটা স্পেশালি যেটা আমি যেটা অ্যাড করি, যেটা সংযোজন করলাম, এটা হয়তো আপনাকে কেউ বলেনি, আমি বলে দিলাম, ওটা বললে ভালো হবে। কি বলছো দাদা, এসসিদের কাট অফ কত যাবে? এসসিদের নিয়ে আমরা আলাদা স্পেশালি আমরা ভিডিও করেছি, ইউটিউবে ভিডিও করেছি, আর আমরা এক্সিট পোল দিয়েছি স্পেশালি করার জন্য, তার 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 ভিডিও আমরা কিছুদিনের মধ্যে হয়তো আপলোড করব, ঠিক আছে, কিছুদিনের মধ্যে আপলোড করব। মনিকা মনিকা কি বলছো? মনিকা সায়নী বলছো দাদা 23-25 ডিএলএড এর ক্যান্ডিডেটরা কি এবার ইন্টারভিউ দিতে পারবে? এই কোশ্চেনটা আমার ইউটিউবে না হলেও আমি এখনো পর্যন্ত 1000-2000 বার পেয়েছি। আমার ইউটিউব চ্যানেলে মিঠুন দা হেল্পলাইন যে ইউটিউব চ্যানেল, সেখানে 1000-2000 বার পেয়েছি এই কোশ্চেনটা। কি কোশ্চেন দাদা, আমি কি বসতে পারবো দাদা? 23-25টা কি বসতে পারবে দাদা? 23-25টা বসলে তো শেষ হয়ে যাবে দাদা, আমরা বসতে পারবো? মানে হাজারো কোশ্চেন। তো দেখুন, আমরা যদি অ্যাজ পার রুলস অনুসারে আসি, নিয়ম অনুসারে আসি, যে কোনো রিক্রুটমেন্টে বসতে গেলে আপনি যে ডিগ্রির দ্বারা বসবেন সেই ডিগ্রিটা কমপ্লিট থাকতে হবে। সেই ডিগ্রি, আবারও বলছি, এগেইন আই এম রিপিট, সেই ডিগ্রিটা কমপ্লিট থাকতে হবে। এবার আপনাদের ডিগ্রিটা কি কমপ্লিট? 23-25 যারা আছে তাদের ডিগ্রি কমপ্লিট হয়নি। তারা হয়তো ফাইনাল পরীক্ষা দিয়েছে, ফাইনাল রেজাল্ট এখনো পায়নি, তাদের এখনো সম্ভবত মানে ফাইনাল আপনাদের যেটা এক্সটার্নাল হয়, আমার ফাইনাল এক্সটার্নালটাও হয়নি আমি যেটুকু জানি। তো তাহলে কি করে বসবেন? এটা তো কমপ্লিট হতে হবে। এবার তারা বলছেন আমরা কেস করব, আমাদের নিয়ম অনুসারে কমপ্লিট। অবশ্যই আপনাদের তো লজিক রয়েছে, নিয়ম অনুসারে তো কমপ্লিট হয়ে যাওয়ার কথা, জুলাই মাসে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। সেটা কার গাফিলতি, কিসের গাফিলতি, সেটা বুঝতেই পারছেন। ঘোষ চুমকি কি বলছে, ইন্টারভিউ কি ভোটের আগেই হবে? অবশ্যই, তাছাড়া কবে হবে? যদি আপনাদের কোর্ট থেকে আটকে না দেয় তাহলে ভোটের আগেই হবে। প্রাইমারি ইন্টারভিউ কি সিট বাড়ানোর সম্ভাবনা আছে? দেখুন, সিট এই সরকার ইচ্ছাকৃতভাবে জীবনেও বাড়াবে না। যা সিট দিয়েছে, যা ভ্যাকান্সি দিয়েছে, এই ভ্যাকান্সি থেকে নতুন করে এই ভ্যাকান্সির সঙ্গে অ্যাড করে নতুন মানে ভ্যাকান্সি অ্যাড করবে, ইচ্ছা করে জীবনেও করবে না। ভালো করে বুঝবেন কথাটা, ইচ্ছা করে জীবনেও ভ্যাকান্সি বাড়াবে না, ইচ্ছা করে জীবনেও ভ্যাকান্সি বাড়াবে না এই সরকার। যে আপনাদের 13,000 দিয়েছি, কম হয়ে গেছে, আরো 5,000 অ্যাড করে দিই, আরো 10,000 অ্যাড করে দিই, এটা জীবনেও করবে না, ইচ্ছা করে কখনোই করবে না। যদি আপনারা সেই রকম ভাবে 23-22-17 সবাই একসঙ্গে মিলে বৃহত্তর শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে বড় আন্দোলন, বিশাল বড় আন্দোলন, সামনে ভোট রয়েছে তো, সেরকম যদি বিশাল বড় আন্দোলন করতে পারেন, আর সমস্ত বিরোধী দলের নেতারা যারা আছে তারা যদি সোচ্চার হয়, তাহলে পসিবল। দীপ সরকার বলছে দাদা আমার একাডেমিক 22+ এসসি, আমার কি চান্স আছে? অবশ্যই চান্স আছে। আপনাকে 7-8 নম্বর তুলতে হবে, মিনিমাম 7-8 নম্বর তুলতে হবে। কারণ ধরে নিন যদি আপনাদের এসসিদের কম কাটাপো যায়, তাও 30-এর কাছে তো যাবেই না। যদি কমও যায় তাও 30-এর কাছে যাবে। ইন্টারভিউ কি ডিপিএসসিতে? তাহলে মনোজিৎ বর্মন বলছে ইন্টারভিউ কি তাহলে ডিপিএসসিতে? না, ইন্টারভিউ ডিপিএসসিতে সেটা এখনই বলা যাচ্ছে না। দেখুন, ডিপিএসসিতে হওয়ার সম্ভাবনা কম, তবে সামনে যেহেতু ভোট রয়েছে তবে হতে পারে। তবে এপিসিতে হওয়ার সম্ভাবনা প্রবল। আমি আমার ইউটিউব চ্যানেলে বলেছিলাম, মিঠুন দা হেল্পলাইন ইউটিউব চ্যানেলে, যে আপনাদের 90% সম্ভাবনা হচ্ছে এপিসিতে ভবনে হওয়ার, 90% সম্ভাবনা। কারণ ডিপিএসসিতে হলে পরে কি হবে বুঝতেই পারছেন।
ডিপিএসসি তে হলে কি হবে বুঝতে পারছেন, বোঝা গেল? ডিপিএসসি তে হলে কি হবে বোঝা যাচ্ছে। এই জন্য ডিপিএসসি তে হওয়ার সম্ভাবনা একটু কম আছে, তবে সামনে ভোট রয়েছে, হতেও পারে, তবে এপিসি তে হওয়ার সম্ভাবনা বেশি। এবার বুঝে নিন। জিৎ ভট্টাচার্য বলছে, শুনছি কনস্টেবল এর এডিট উইন্ডো আসবে। কনস্টেবলের এডিট উইন্ডো কেন আসবে, কি জন্য আসবে? এই ওবিসির জন্য। জিৎ, কনস্টেবলের নিয়োগ দেখবেন একটাই পরীক্ষা তো কমপ্লিট হয়ে যাবে, ভোটের আগেই মোটামুটি কমপ্লিট করে নেবে, মানে ফাইনাল মেরিট লিস্টে পর্যন্ত নিয়ে যাবে আমার যেটুকু আইডিয়া, ভোটের আগেই তো অবশ্যই, নাহলে নির্বাচন করবে কি করে। ঘোষ চুমকি বলছে, জেনারেলদের কাট অফ কত আছে? জেনারেলদের একজ্যাক্ট মানে আমাদের আমরা তো এক্সিট পোল করেছিলাম, আমরা স্পেসিফিক ভাবে জেনারেলদের নিয়ে ভিডিও করেছি, স্পেসিফিক ভাবে আমরা জেনারেলদের নিয়ে ভিডিও করেছিলাম, বলে দিয়েছিলাম জেনারেলদের কাট অফ কেমন যেতে পারে, বলে দিয়েছিলাম। ভিডিওটা দেখবেন, আমরা জেনারেলদের বলেছি, আমরা বলেছি জেনারেলদের যদি লোয়েস্ট কাট অফ যায় তাহলেও 32 যাবে, আর যদি হাইয়েস্ট কাট অফ যায় তাহলে পরে 33 প্লাস যাবে। মনোজিৎ বলছে, দাদা সিট কনভার্ট হলে কি কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন হয়? কি সিট কনভার্ট হলে কি কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন হয়? বুঝলো না তোমার কথা। সিট কনভার্ট হলে কি কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন হয়? মানে তুমি বলছো যে সিট কনভার্ট হওয়ার পর কাট অফ কমবে, সেটা বলছে নাকি? হ্যাঁ, সিট কনভার্ট হলে তো অবশ্যই কাট অফ কমে না, সিট কনভার্ট হওয়ার পরে কাট অফ অবশ্যই কমে। এখন কেমন পরিমাণ সিট কনভার্ট হবে সেটাও তো জানার বিষয় আছে, কেমন পরিমাণ সিট কনভার্ট হবে সেটাও জানার বিষয় আছে। এক মিনিট। হ্যাঁ, সেটা তো আমি সকালে বললাম যে যে পরিমাণ আপনাদের মানে জেনারেলদের ফিস ধরেছে, মানে এটা কল্পনা করা যায় না। গ্রুপ সিডির জন্য যদি একটা সময় 150-200 টাকা 100 টাকা 150 টাকা ফর্মের ফিস ছিল, আর সেটা 400-500 করে দিয়েছে, মানে এটা আনবিলিভেবল, মেনে নেওয়া যায় না। মনে বলছে মানে এসসিরা কেউ জেনারেলের কাট অফ করলে কি সে এসসি এর ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হয়? না, এসসি যদি জেনারেলে চলে যায় তাহলে সে জেনারেল হিসেবে সিলেক্ট হয় না, সে জেনারেল হিসেবে সিলেক্ট হয়। যদি কোনো ক্যান্ডিডেট এসসি থেকে জেনারেলে চলে যায় তাহলে সে জেনারেল হিসেবে সিলেক্ট হয়। কঙ্কনা বলছে, দাদা আমার এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অনার্স ছিল, কিভাবে স্টুডেন্টদের পড়ানোই ইমপ্লিমেন্ট করব সেটা কি বলবো, একটু আইডিয়া দিন প্লিজ। এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, আচ্ছা আচ্ছা, কৃষি এবং গ্রামীণ উন্নয়ন, তাই তো? কৃষি এবং গ্রামীণ উন্নয়ন, দেখুন এটা তো হট করে এই মুহূর্তে বলা পসিবল না, এটাকে বানাতে হবে। তবে আপনাদের এখানে এগ্রিকালচার কৃষি বিষয়টা মানে কৃষক বিষয়টা রয়েছে। তো আপনি যখন পড়াবেন তো গ্রামের ছেলেমেয়েরা চাষবাসের সঙ্গে যুক্ত থাকে, তো চাষবাস বলতে আপনি সেখানে ফলের প্রসঙ্গে চলে আসতে পারেন, বিভিন্ন ফল সেটা তো চাষবাস থেকে আসে, সেটা আপনাদের যে কোনো চাষ হতে পারে, সেটা একটা গেল। আর গ্রামীণ উন্নয়ন বলতে গ্রামের আপনার যে সমস্ত বাচ্চারা আছে তাদের পুষ্টি বিষয়টা নিয়ে করতে পারেন। এগুলো ভাবতে হবে আরো, যেটুকু বললাম। লক্ষ্মী ভান্ডার বাড়াবে তাই ফর্মের দাম এত, আচ্ছা আচ্ছা, খারাপ না কথাটা, যুক্তি আছে, লজিক আছে কথায়, একেবারে খারাপ বলেননি, লজিক আছে। অমৃতেন্দু কি বলছো? গড়াই, দাদা আমার ওবিসি বি থেকে একাডেমিক আছে, 26.75, দাদা আমার কি চান্স আছে?
দেখুন, ওবিসি বি ক্যাটাগরি 26.75, মানে আপনার এদিকে 26.75 4 নম্বর, ওদিকে 2 নম্বর 6 নম্বর, অবশ্যই ভালো চান্স আছে। 6 নম্বর 6 নম্বর 6.5 তুললে পরে আশা করছি হয়ে যাবে। 6.5 তুললে পরে দাদা এক্সাম্পল ক্যাটাগরি সার্টিফিকেট কোথা থেকে পাওয়া যাবে? এক্সাম্পল ক্যাটাগরি সার্টিফিকেট কোথা থেকে পাওয়া যাবে? এক্সাম ক্যাটাগরি তোমাকে আগে তো এক্সাম ক্যাটাগরি হতে হবে না, তো না হলে কি করে তুমি বার করবে? আগে তোমাকে সেই এক্সাম্পল ক্যাটাগরির ক্যান্ডিডেট হতে হবে, তাহলে তুমি বার করতে পারবে। তুমি যদি এক্সাম্পল ক্যাটাগরি হও, তোমার বিডিও অফিস অথবা কালেক্টর অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। সেখানে গিয়ে অফিসে গিয়ে আলোচনা করবে, অবশ্যই সেখান থেকে সঠিক তথ্য পেয়ে যাবে, কিভাবে কি করতে হবে, কি ডকুমেন্টস লাগবে কি না লাগবে, সবকিছু লাগবে। গ্রুপ সিডি যে কোনো একটাই করব মেবি। হ্যাঁ, সেটাই তো, এত হাই করেছে, এটা তো মানে আবেদন ফিসটা এত হাই করেছে, এত বাধ্য হয়ে যারা জেনারেল বা ওবিসি আছে তারা তো সবটাই, ইচ্ছা থাকলে অনেকে করবে না, অনেকের ইচ্ছা থাকলে হয়তো করতে পারবে না এত টাকা দিয়ে, যে 1000 টাকা খরচ হবে। দেখুন 400 800 টাকা, আর আপনাদের যেখান থেকে করবেন সেখানে কমসে কম 100-200 টাকা দেওয়া লাগবে। তাহলে এটা মেনে নেওয়া যায় না, ইম্পসিবল, আমি মেনে নিতে পারি না। যাই হোক, বহু সময় ধরে আপনাদের সঙ্গে লাইভে রয়েছি, অনেক কিছু আলোচনা হলো, অনেক গল্প করলাম, ভোট নিয়ে বললাম, ওবিসি নিয়ে বললাম, চাকরির আপডেট বললাম, গ্রুপ সিটি বললাম, টেট নিয়ে বললাম, আপনাদের ইন্টারভিউ নিয়ে বললাম, বর্তমান ভবিষ্যৎ নিয়ে বললাম, সবকিছুই বললাম। থ্যাংক ইউ দাদা সো মাচ। আর একটা বিষয় দাদা, আমি কম্পিউটার টিচারের একটা ইনস্টিটিউট, আমি কম্পিউটার টিচার, আচ্ছা একটা ইনস্টিটিউটের, বেশ। প্রি প্রাইমারিতে তো কম্পিউটার সাবজেক্ট নেই, কোন ক্লাস থেকে কম্পিউটার সাবজেক্ট আছে যদি আস্ক করে, আচ্ছা জিজ্ঞাসা করে। কম্পিউটার দেখুন, কোন সাবজেক্ট থেকে কম্পিউটার আছে, ক্লাস 4-5 তো আর কম্পিউটার নেই, ক্লাস 6-7-এও কম্পিউটার নেই। তবে আপনারা দেখবেন যে এখন আপনাদের ক্লাস 6-7 থেকেই কম্পিউটারের ট্রেনিং দেওয়া হয়, ক্লাস 6-7 থেকেই। তো 6 থেকে ধরুন, কারণ 6-এর যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু সপ্তাহে একটা দিন কিন্তু হাই স্কুলে তারা কিন্তু কম্পিউটারের ক্লাসটা করে। তো 6 থেকে বলতে পারেন, 5 থেকে তো নেই, 6 থেকে ট্রেনিং দেওয়া হয়, ইয়ে করানো হয়, সাধারণ জ্ঞান দেওয়া হয় 6 থেকে। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি বলবো, কোনো কোশ্চেন থাকলে জানাবেন। বাই বাই, টাটা।